বর্তমানে আমাদের সমাজের নারীরা স্বাবলম্বী হয়ে সংসারের অর্থনৈতিক খাতে অবদান রাখছে, কিন্তু একজন কর্মজীবী মাকে দিনের একটা বড় সময় ধরে কাটাতে হয় বাইরে। ঠিক এই জায়গাটাতে শুরু হয় একটা ভয়াবহ সংকটের। বাচ্চা কার কাছে থাকবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এখনকার একক পরিবারগুলো খুঁজে নেন দক্ষ গৃহপরিচারিকা। অনেক সময় গৃহপরিচারিকা পরম মমতা দিয়ে ঘিরে রাখে সেই সন্তানকে, কিন্তু সবসময় কি এমনটা হয়? বিভিন্ন সংবাদ মাধ্যমে গৃহপরিচারিকাকে নিয়ে প্রায় আমরা শুনতে পাই ভয়াবহ কিছু ঘটনা। আজকে আমরা কথা বলবো কর্মজীবী মা এবং গৃহপরিচারিকার মধ্যকার সম্পর্ক নিয়ে। সময়ের সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে সামাজিক অবকাঠামো। পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরা অবদান রাখছে সংসারের অর্থনৈতিক খাতে। একজন নারী যদি মা হয়ে থাকেন, ঠিক একই জায়গা থেকেই সৃষ্টি হচ্ছে আরও একটা সমস্যার। একজন নারী যদি দিনের একটা বড় অংশ কর্মক্ষেত্রে কাটান, আর যদি তিনি একজন মা হয়ে থাকেন, তাহলে তো সমস্যা হয় আরও প্রকট। যে পরিবারের মা একজন কর্মজীবী নারী, সেই পরিবারে আরও একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য রয়েছে, গৃহকর্মী। গৃহকর্মী বিশেষ্যটা এখনকার যুগে ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই গৃহকর্মীর ওপর এই অতি নির্ভরশীলতা থেকে জন্ম নেয় অত্যন্ত ক্ষতিকর এবং ভয়ঙ্কর কিছু ঘটনা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে আপনাদের বলেছি আজকের অনুষ্ঠানের বিষয়বস্তুটি খুবই স্পর্শকাতর এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সাথে আছেন একজন তারকা মা, যাকে আমরা সবাই চিনি। তিনি আমাদের সবার প্রিয় ওয়াহিদা মল্লিক জলি। এই সেলিব্রিটি অতিথির সঙ্গে আছেন তারই গৃহকর্মী, যার কাছে সংসারের দায়িত্ব রেখে তিনি সফলতার সঙ্গে নিজস্ব গতিতে এগিয়ে চলেছেন। আমাদের সাথে আছেন আরও একজন কর্মজীবী মা এবং তার গৃহকর্মী। কর্মজীবী মায়ের নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডাক্তার মোহিত কামাল, কথা সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত, সাবেক পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। প্রথমে ওয়াহিদা মল্লিক জলি, আপনার কাছে আসছি। আপনি তো একজন সফল মা, সফল অভিনেত্রী। যখন আপনার সন্তানরা ছোট ছিল, আপনি সংসার, সন্তান এবং আপনার স্বামীও কিন্তু একজন ব্যস্ত, উনি শিক্ষক, আমরা জানি, যে সব কিছু আপনি কিভাবে সামনে এগিয়েছেন? না, সব কিছু আমার নিজের হাতে সামলাতে হলে হয়তো পারতাম না। বাইরের কাজ করতে গিয়ে ঘরের কাজ তো ওইভাবে করা যায় না। তো ঘরের কাজ করার জন্য সেই আমাকে সব রকম সহযোগিতা করেছে। আমার বাচ্চারা কখনো যে বুয়া ডাকটাই জানে না। খালা, আপা, নিজের বোনের বাচ্চাকে যেভাবে সামলাই, ওদের খাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছুই, যার জন্যই পেরেছি বাইরে কাজ করতে। আপনার ওনার কাছে আপনি সংসারের দায়িত্ব নিশ্চিন্তে রেখে আপনি বাইরে কাজ করতে পেরেছেন। একেবারেই। ইন জেনারেল বলি যে অন্যান্য পরিবারে দেখা যে আপনি যদি তাকে আপন করেন, সেও আপনাকে আপন করবে। কিন্তু আমি এইভাবে দেখি বিষয়টা যে আমি রান্না পারি, আমি ঘর গোছাতে পারি, এটা আমার যোগ্যতা। সেই যোগ্যতার বলে এটা একটা প্রফেশন, তাকে সেই রেসপেক্টটুকু দিতে হবে। এবার রেসপেক্ট দিলে আপনি রেসপেক্ট পাবেন। এই জায়গাটা আমরা ভুলে যাই, আমার তাই মনে হয়। এবার আমরা আসছি ওনার কাছে। আপনি যে সংসারের দায়িত্বটা পেয়েছেন, দায়িত্বের জায়গা থেকে আপনি কতটুকু আপনি গৃহকর্ত্রীকে দিতে পেরেছেন? আসলে আফায় আমার উপরে বিশ্বাস কইরা তার সন্তানের দায়িত্ব দিয়া সে বাইরে কাজ করতে যায়। তো আমার উচিত সেই বিশ্বাসের মর্যাদাটা রাখা। তা আমি সেইভাবেই দেখি। আমার নিজেরও একটা সন্তান আছে, আমার মায়ের কাছে থাকে, পেটের দায়ে ওনার বাসায় কাজ করি, কিন্তু উনি আমারে যথেষ্ট মায়া মমতা করে। তো আমিও বাচ্চাটার প্রতি সেই রকমই খেয়াল রাখি, নিজের বাচ্চার প্রতি মানুষ যেরকম খেয়াল রাখে। অনেক সময় বাচ্চা সামলানো একটু পেরেশানির মধ্যে পড়তে হয়, তারপরেও আমি ঘরের কাম কাজ থুইয়া আগে বাচ্চা সামলাই। তারপরে আফাই যখন বাসায় আসে, তখন তার কাছে বাচ্চা রাখিয়া আমি ঘরের কাম কাজ করি। এখন তো আপনার সন্তানরা অনেক বড় হয়ে গেছে, তারা সবাই প্রতিষ্ঠিত, কিন্তু এই গৃহকর্মীর সাপোর্ট না পেলে হয়তো আপনার অনেক কিছু অসম্ভব হয়ে যেত। এটা কি আপনার কখনো মনে হয়েছে আপা? আমার হচ্ছে কি, শুধু গৃহকর্মী না, আমার আত্মীয় স্বজনও আমার সাপোর্ট দিয়েছে অনেক। আপনার কাছে আবার আসবো, আমরা এবার আসছি আপনার কাছে। আপনি তো কর্মজীবী মা, তো এই যে আমরা জানি যে আপনার হাজব্যান্ড কিন্তু ডাক্তার
এবং আপনার ছোট ছোট দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, এবং আপনার অসুস্থ শাশুড়ি আছেন আপনার সাথে। তো এই যে আপনি কাজের ক্ষেত্রে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে যান এবং আপনার ইম্পর্টেন্ট একটা জায়গায় আপনি কাজ করছেন সমাজের জন্য, দেশের জন্য, তো আপনি আপনার গৃহকর্মীর প্রতি কতটা আস্থাশীল? খুবই চমৎকার লাগলো যে আসলে আমাদের এই উদ্বেগ বা এই যে উৎকণ্ঠা রয়েছে এটি নিয়ে কিন্তু আসলে সবসময় সবাই জানতে চায় না। তো আজকে হয়তো আমরা বলার সুযোগ হয়েছে বা জানানোর সুযোগ হয়েছে। আমি মনে করব যে আসলে কর্মজীবী মায়েদের জন্য এটি কিন্তু অনেক বড় একটি উদ্বেগের জায়গা। আমরা যখন সকালবেলা, আপনি বলেছেন যে আমার হাজব্যান্ড নিজেও একজন ডক্টর, আমরা অনেক সকালবেলা বের হয়ে যাই দুইজনেই, এবং তারপর আসলে আমাদের পরিবারের সকল দায় দায়িত্ব কিন্তু আমরা সবই আমাদের গৃহকর্মীর উপরেই নির্ভর করতে হয়। এবং আপনি আরও জানবেন যে আমার মা নিজেও কিন্তু একজন কর্মজীবী মা। সুতরাং আমার বাচ্চারা যখন পৃথিবীতে আসে ওই সময়টা আসলে আমি বলবো যে কর্মজীবী মায়েদের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা সময় ছিল, যে হয়তো আমার মা আমাকে হয়তো 1 মান্থের মতো একটা বা 1 মাসের মতো একটা সাপোর্ট দিতে পেরেছিল, এবং তারপর যে সময়টা, সেই সময়টা আসলে আমাকে পুরোপুরি আমার গৃহকর্মীর উপর নির্ভর করতে হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে খুব বেশি সাপোর্ট কিন্তু পাইনি। এখনও দেখা যায় যে গৃহকর্মীদের কাছ থেকে আসলে আমরা তাদেরকে যে আস্থার জায়গাটা চিন্তা করি বা যে আস্থার জায়গাটা আমরা রাখতে চাই, আমরা কিন্তু সবসময় সেই আস্থাটা পাই না। তারও পরিবার রয়েছে, বা আমাদের পরিবারে এসে যে পরিবার মনে করা বা নিজেকে পরিবারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া এবং আমার সন্তানকে তার সন্তানের মতো বা তার ছোট ভাই বোনের মতো স্নেহ করা, সেই জায়গাটা থেকে আসলে যদি সাপোর্ট আমরা পেতাম তাহলে মনে আমার এই কর্মপরিবেশটা বা একজন কর্মজীবী মা হিসেবে যে সফলতা বা যে উদ্বেগবিহীনভাবে কাজ করা, সেটি হয়তো আরোটা সম্ভব হতো। আমি আপনার কাছে আসছি, আপনি আসলে ওনার প্রতি বা ওনার সংসারের প্রতি কতটা সহযোগিতা পরায়ণ? আমি তো চেষ্টা করি, হ্যাঁ তো মন পাই না, হ্যাঁরা যা কয় গরিব মানুষ তো আমরা যা করি তাই ভুল। আমার চেষ্টা থাকে, এখন আমি একা পড়তে তো আর সম্ভব না সবটা সামলানো, হ্যাঁ মার সারাক্ষণ দেখভাল করা, বাচ্চা দেখভাল করা, তারপরে ভুল টুটিলে খালি ধৈর্য ধরে, এত ধৈর্য ধরে তো পারবো না। আমগো তো মানুষ, আমারও তো নিজেরও তো একটা জীবন মূল্য কথা আছে। আমি ছুটি চাইলে আমার ঠিক মতো ছুটি দেয় না, আমার বাচ্চার তো আমার দেখতে দিচ্ছে করে, হ্যাঁ হেরা ছুটি দিতে পারে না, হ্যাঁ গো সমস্যা দেখে হেরা ছুটি দিতে পারে না, আমি গেলে হ্যাঁ বাচ্চা দেখবো কে, কিন্তু আমারও তো দরকার হয় ছুটির। না, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটু খুব, উনি বোধহয় খুব রেগে রেগে সবসময় কথা না, আমি বলে। রেগে রেগে কথা কমে তুললে গাফা। দেখেন আমারও সংসার আছে, টকিংটাই বোধহয় এরকম। হ্যাঁ আমারও সংসার আছে, এখন আমি যদি একা হাতে তো আর আমার সম্ভব না। আমার যেমন আপারে আমি কতবার কইছি ছুটি দেব। আমি এক্ষেত্রে একটা কথা বলতে যাচ্ছি যে আপনার কাছে আবার আসছি, জান্নাতুল ফেরদৌস, সেটা হচ্ছে যে এরকম হয় না যে হয়তো আপনার শাশুড়ি অসুস্থ বা আপনার সন্তান অসুস্থ, তখন ওরা কি ছুটি জুড়ে পিড়াপিড়ি করে? আপনি একদমই ঠিক ধরেছেন, কারণ হয়তো আমার মতো আপনিও একজন কর্মজীবী মা, হয়তো এই জায়গাটায় আমাদের মধ্যে হয়তো একটু সামঞ্জস্যতা রয়েছে। যে সময়টায় হয়তো আমি একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক সেই সময়টাতেই দেখা যায় যে তারা হয় জিনিসটাকে সে অ্যাভয়েড করতে চায়, অথবা মনে করে যে এই সময় হয়তো গেস্ট হয়তো বাসায় অনেক অতিথি আপ্যায়নের বিষয় থাকে, অনেক হয়তো কাজের চাপ পড়বে, দেখা যায় সেই সময়টাতেই আসলে ছুটির প্রয়োজন হয়। এখন ছুটি কিন্তু সবসময় চাওয়া হয় ব্যক্তিগত প্রয়োজনেই, বা হয়তো তার সন্তান অসুস্থ বা তার বাবা মা অসুস্থ, এই কারণেই হয়তো চাওয়া হয়। কিন্তু আমার কেন যেন মনে হয় আসলে জিনিসটা কোইন্সিডেন্ট হয়ে যায়, হয়তো যখন যে সময়টা আমার বেশি প্রয়োজন সেই সময়টা তার ছুটিও বেশি প্রয়োজন। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেটাই বলি না, হয়তো বা ইচ্ছাকৃত হতে পারে। ঠিক আছে, এটা আপনি বলতে পারবেন। আমরা আপনার কাছে, তার উনি আমার দিকে অনেক খুব কঠিন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আচ্ছা, আমরা এবার স্যার আপনার কাছে আসছি, আপনি কি বলবেন স্যার? এই কেস, জি স্যার, দুটোই বলবেন স্যার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপা বলেছে, জলি আপা, যে মমতার বিনিময়ে মমতা পাওয়া যায়, এটা মৌলিক জিনিস, এখানে কোনো বিভেদ নাই। কিন্তু বাইরে কোথাও কোথাও আছে যে হাউস গভর্নেন্স বলে, একই কাজ করে। হাউস গভর্নেন্স মানে ডেজিগনেশনে তারা আপগ্রেডেড, ঘর পুরোটা চালায়। আমরা যদি তাদের কাজের চাপটা কম রাখতে পারি, ডেফিনেটলি তারা ভালো ফল দিবে। ও যেটা বলছিল, অনেক চাপ একসাথে থাকলে হয়তো বিরক্ত হয়ে যাবে, এটা তো হিউম্যান সাইকোলজি। আমি বেশি চাপে থাকলে আমার বিরক্ত, ইমোশনাল ডিসরাপশন আমরা বলি, চট করে আমি খেপে যেতে পারি, চট করে আমি বিরক্ত হতে পারি। এর অর্থ এই নয় যে মমতা মানে তার সংসারের প্রতি টান নাই, হয়তো টান আছে, কিন্তু মাঝে মাঝে একটু বিরক্তি দেখিয়ে ফেলে। আরেকটা আমরা যেটা খুব কমনলি পাই, ধরেন কাজের বউ একটা প্লেট ভেঙে ফেললো বা একটা অপরাধ করলো, তখন অপরাধ সে করছে অথবা কিছু টাকা পয়সা চুরি করলো,
ধরা পড়ছে। এখন হয় কি, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে গৃহকর্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। কেন? কাজের গৃহকর্মীকে টর্চার করেছে, অ্যাবিউজ করেছে, নির্যাতন করছে, শারীরিক কিংবা এরকম নির্যাতন, ওই যে খুন্তি দিয়ে ছ্যাঁকা দিচ্ছে। এটা কেন করছে? হয়তো সে কোনো ভুল করেছে, কিন্তু যখন খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়ে ফেললাম তখন কিন্তু গৃহকর্ত্রী আরেকটা বড় অপরাধ করে ফেললো। ও যদি 2 ডিগ্রি করে, গৃহকর্ত্রী 16 ডিগ্রি করে ফেললো, তখন তাকে আইনগত পর্যায়ে যেতে হয়। আমরা অনেক কেস পেয়েছি যে মারা অফিসে গিয়ে আতঙ্কে থাকে, বিশেষ করে এই ওদের মতো মারা, অল্প বয়সী মারা, যাদের বাচ্চা ছোট, একটা কাজের বুয়ার কাছে আছে, বাচ্চার কি অবস্থা। কিন্তু প্যারামিটার হচ্ছে ঘরে গৃহকর্মীর কাছে বাচ্চাটা মৌলিক মায়ের আদর তো পাবে না, কিন্তু কাছাকাছি আদর পায় কিনা সেটা বুঝার একটা প্যারামিটার আছে। যদি দেখেন যে বাচ্চা মা 5টার সময় অফিস থেকে আসবে, ওই জানালা দিয়ে তাকিয়ে আছে, কখন দূরের রাস্তা দেখা যায় মা আসছে কিনা, বুঝতে হবে যে বাচ্চাটা মার জন্য অপেক্ষা করছে। ঘরে সে স্বস্তিতে ছিল না, ঘরে একটা চাপে ছিল। অথবা দেখা গেলো যে মা আসার সাথে সাথে সে দরজা খুলে তার মায়ের গলা চাপে ধরে ফেললো। বুঝতে হবে প্যারামিটার হচ্ছে যে ঘরে সে স্বস্তিতে ছিল না, একটা ভীতিতে ছিল। আমি একটা ছেলেকে পেয়েছিলাম, সেই ছেলে ভয় পেত। পরে আমি গল্প টল্প করে বের করলাম। একদিন কাজের বসে খুব দুষ্টামি করছিল, কাজের বুয়া তাকে বলছে, তুমি যদি আর বেশি দুষ্টামি করো আমার রান্না হবে না, কাপড় চোপড় ধোয়া হবে না, আমি কিন্তু তোমাকে বাথরুমে ঢুকিয়ে লক করে রাখবো। আচ্ছা, থ্রেট। সো থ্রেট ইজ ডেঞ্জারাস কম্পোনেন্ট ইন মেন্টাল মেকআপ। বাচ্চার যে মানসিক বিকাশ, মানসিক গড়ন এরকম অনেক সময় দিয়ে ফেলে। এটা কিন্তু যে তাকে মমতা করে না তা নয়, কিন্তু ওই পরিস্থিতিকে শাসন করতে ম্যালাডেপটিভ ওয়েতে সে এটাকে করে। এই জন্য অনেক সময় বাচ্চারা ঘরে অনিরাপদ থাকে, একজন কাজের বুয়া যদি থাকে, তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আবার এমনও আছে যে মা ঘরে আসছে, মার কোনো খবর নাই, সে কাজের বুয়ার সাথে খেলতেছে। হ্যাঁ, সেটাতে বুঝতে হবে ওই বুয়া মৌলিক মমতা দিয়েছে। প্যারামিটার আমরা যেটা বুঝি, কিভাবে আমি বুঝবো আমার বাচ্চা ঘরে নিরাপদ ছিল কি না ছিল না। মা আসছে, মার সাথে একটু ধরে এসে দেখা গেলো ওর সাথে খেলতেছে, মার বুকে ঝাঁপাই পড়তেছে না, মাকে পাপ্পি দিচ্ছে না, মার সাথে হুটুপুটু লুটুপুটি করছে না, ওই তার আগের যেভাবে ছিল সেভাবে আছে। তো এইগুলি আমার বুঝতে হবে, কারণ গৃহকর্মীর হাতে ছোট বাচ্চা যখন বড় হতে থাকে, ওই ব্যক্তির, ওই গৃহকর্মীর মন, মানসিকতা, আচরণ, বৈশিষ্ট্য, চিন্তা, ভাবনা, ভাষার টোন সমস্ত কিছু কাদামাটি বয়সে ছাপ ফেলে দেয়। আপনার গৃহকর্ত্রীর কোন আচরণ আপনার কাছে সঠিক মনে হয়েছে বা কখনো সেটা সঠিক মনে হয়নি? এরকম না, কোন উনি আচরণ খুবই আছে? ভালো মানুষ। হ্যাঁ, উনি সবকিছুই আমার সাথে ভালো করে, আমাকে উনি ভালো জানে, আমার প্রতি খেয়াল রাখে। এমন কি নিজের বাচ্চার জন্য যখন কিছু কিনতে যায় তখন আমার বাচ্চার কথাও খেয়াল রাখে, তার জন্য কিছু কিনে। উনি অনেক ভালো মানুষ, আমার ওনার কোনো আচরণই খারাপ মনে হয় নাই। কখনো খারাপ মনে হয়নি? না। আপনি কত বছর ধরে ওনার বাসায় আছেন? এই তো 20 বছর হইব, ছোটবেলা থেকে আমি ওনার বাসায় কাজ করি। কখনই কি আপনার নিজের সংসার বা নিজের সন্তানের প্রতি মনে হয় না যে সব ছেড়ে ছেড়ে চলে যায়? না, আমার এরকম মনে হয় না, কারণ আমার সংসার আমার ইনকামে চলে। তারপর আপা আমারে ভালো টাকা পয়সা দেয়, আমার বাচ্চাদের লেখাপড়া সব কিছুই ওনার জন্য। আজকে আমার যখন দরকার তখন আমি দেশে যাই, আপাতত ছুটি চাটা দেয়, এমন তো না যে আমার ছুটি দেয় না। আমি চাইলেই ছুটি পাই, সমস্যা তো নাই। আপা আমার সব কিছুতেই খেয়াল রাখে। আমরা এবার তোমার কাছে আসছি। অনেক সময় হয় না, তোমরা যদি বাড়িতে যাও তাহলে কিন্তু ছুটিতে বাড়িতে গেলে আর আসতে চাও না, এবং একসময় দেখা যায় যে হয়তো তার বাচ্চার এক্সাম আছে সামনে, এবং ফোন করার পরে তোমরা ফোন ধরো না। তারপর লাস্টে করো কি, তোমরা হয়তো 1 মাস 1.5 মাস পরে তাকে ফোনে বলো যে আমাদের বেতন বাড়াইতে হবে, বেতনটা আমাদের আর বাড়িয়ে দিলে আমরা আসবো। এটা কেন করো? আসলে আপা আমরা একটা অজুহাত খুঁজি। অজুহাতটা এরকম যে প্রথমত আমাদেরকে আমরা যখন ছুটি চাই তখন আমাদেরকে ছুটি দিতে চায় না, তো আমরা তাদের উপর আসলে বিরক্ত হইতে চাই না, বড় তাদের আচার আচরণে আমরা বিরক্ত হয়ে যাই বা কষ্ট পাই। তো বাড়ি গেলে তো আমাদেরও তো ইচ্ছা করে সংসার পরিবারের সাথে কিছু সময় কাটায়, কিন্তু তারা তো তাদের মতো করেই চিন্তা করে, কারণ আমরা না থাকলে তো তাদের চলবে না। কিন্তু এখন আমাদের কথা তো তাদের ভাবতে হবে, আমাদের তো ঠিকমতো বেতন নিয়ে তো তাদেরকে ভাবতে হবে যে আমাকে ঠিক মতন আমার সব কিছু পূরণ হচ্ছে কিনা বা আমি পাচ্ছি কিনা, সেগুলো তো তাদের চিন্তা করতে হবে। তারা তো আমাকে নিয়ে চিন্তা করে না। যেমন আমার বাচ্চা অসুস্থ হয়েছে, হাত ভেঙে গেছে, আমি অনেক কান্নাকাটি করে বলছি, কিন্তু সে আমার ছুটি দেয় নাই, আমি যাইতেই দেয়নি বাড়িতে। তো এরকম পরিস্থিতি যখন আমি পড়ি তখন তো আমারও তো রাগ লাগে। আপনার কাছে আসছি,
এই যে ও যে কথাটা বললো, এটা আপনি আমাকে বলছিলেন যে প্রায় করে, এটা আপনি কি করে হ্যান্ডেল করেন যে তাদের দাবি দেওয়া? তারা তো হয় না যে তারা সামনাসামনি এসেও তারা বলতে পারে যে আমাদেরকে একটু বেতনটা বাড়িয়ে দেন বা কিছু একটা করেন, তো এটা কি করে হ্যান্ডেল করেন তখন, বা ম্যানেজ কিভাবে করেন? আসলে হয় কি যে ওরা একটা বাসায় থাকতে থাকতে ওরা ওই বাসার সামগ্রিক যে অবস্থান সেটা ওরা বুঝে যায়। আচ্ছা। যেমনটা জলি আপা বলেছিলেন যে ওনার যে শাশুড়ি বা ওনার মা কিংবা ওনার আত্মীয় স্বজনরা উনি বিভিন্ন রকম হেল্প বা সাহায্য পেয়েছে ওই সময়টাতে যখন ওনার বাচ্চারা ছোট ছিলেন। বাট আমরা যারা এই ধরনের কর্মজীবী মা, যাদের আসলে এই ধরনের সাপোর্টগুলো আমাদের নেই, যারা পরিবার থেকে আসলে ওই ধরনের, যেমন আমার শাশুড়ি নিজেই আসলে একজন, আমি মাঝে মাঝে সবাই অনেকেই বলি যে আমার 3জন বেবি বা 3জন বাচ্চা আমার, কারণ উনি আসলে এখন যে বয়সে আছেন অনেকটা সে ধরনেরই। তো ওরা কিন্তু থাকতে বুঝে যায় সেই বিষয়গুলো। তখনই কিন্তু আসলে আমি যেটা বলবো যে ব্ল্যাকমেইলিংয়ের বিষয়টা আসে। সে তখন বুঝে যে আমার ক্রাইসিসটা আসলে কত বেশি বা আমি কতটা ডিপেন্ডেন্ট। তো আমার কাছে মনে হয় এখানে যদি বয়সেরও একটা ব্যবধান থাকে, ও হয়তো বয়সেও একটু ছোট, আমিও হয়তো বয়সে অনেক কম, একটা বয়সে যাকে পৌঁছাবে তখন উভয়কে বুঝতে পারবে এবং এই মনস্তাত্ত্বিক যে ব্যবধান রয়েছে এটি কিন্তু দূর হয়ে যাবে। স্যার আপনি কি বলবেন? খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে উঠে এসেছে। আমরা বলি মোটিভেশন, বা একটা কাজের জন্য আমার যে স্বতঃস্ফূর্ততা, আগ্রহ, মমতা, ভালোবাসা তৈরি হবে, তার পিছনে একটা ইনসেন্টিভের ব্যাপার থাকে। ইনসেন্টিভ মানে আমি যে ওদের জন্য সব করছি, তা আমি কি পাবো, আমার পরিবার কি পাবে, এটা তাদের প্রত্যেকটা মানুষের ভিতরে কাজ করে, শুধু ওদের নয়, শুধু গৃহকর্মীদের নয়, যারা অফিসে চাকরি করি আমরা, আমাদেরও কাজ করে যে এই 5টা পর্যন্ত অফিস, 7টা পর্যন্ত কাজ করছে, আমার কী লাভ। অর্থাৎ ইনসেন্টিভ যদি দেওয়া যায় তখন দেখা গেল যে ওই গৃহকর্মীরাও অনেক বেশি উৎসাহিত হয়। ইনসেন্টিভ মানে শুধু টাকা পয়সা না, ধরেন বিকেলবেলা তারা সিনেমা দেখবে, ওই সময় কি আমরা তাকে ছাড় দিচ্ছি? অথবা তারও তো টানা 1 মাস কাজ করতে পারবে না, তারও কি আমরা মাঝখানে একটা ছুটি দিচ্ছি, আচ্ছা যাও তুমি আজকে একটা শপিং করে আসো? দেই না। কিন্তু আপা যেটা বলেছেন যে সম্পর্ক উন্নয়নের জন্য যদি দেখি যে মেয়েটি আমার ঘরে স্বস্তি পাচ্ছে না, তখন আমাকে বুঝতে হবে আমি কি ফল্ট করেছি। আমি ওকে ব্লেম না করে আমাকে যদি ব্লেম করতে পারি, বা ব্লেম করতে পারলে আমার কি আর পদক্ষেপ নেওয়া উচিত তাকে আরও বেশি অ্যাক্টিভেট করার জন্য, আরও বেশি মমতাময়ী হওয়ার জন্য বাচ্চাদের প্রতি, কাজের প্রতি। তাহলে আমি নিজের ভুল ধরতে পারলে আমি ওকে ইনসেন্টিভ দিতে পারবো। যেমন বিশেষ করে আমার একটা রুগী রাত 2টার সময় যদি কল আসে, আমি ধরুন 12টা পর্যন্ত অফিস করে গেলাম, রাত 2টার সময় একটা কল আসে, রুগী খারাপ, আমাকে তো যেতে হবে, তো এটার উপর আমার উপর চাপ, কিন্তু মানবিক দিকে আমাকে যেতে হবে। তো এই চাপের জন্য আমি যদি পরের দিন অফিসে একটু দেরিতে যাই, আমি যদি বকা খাই, তাহলে আমার মানবিক সত্তা জেগে উঠবে না। বিনোদন যেমন একটা টেলিভিশন, তার জন্য, তারপরে একটু প্রাইভেসিও তাদের দরকার যে আছে। নিজের একটা ঘর চাই বা একটা বা নিজের আলমারি জিনিসপত্রগুলো রাখাটা রাখতে আলমারি চাই, এইগুলো একটু দেখতে হয়। দেখতে হবে। আপনি কর্মজীবী মায়েদের জন্য কি বলবেন? কর্মজীবী মায়েদের আমি এটাই বলবো যে যখন আমাদের কোনো উপায় নাই, আমার গৃহ পরিচারিকার ওপর আমাকে নির্ভর করতে হবে, তাহলে ওনাদের সাথে সম্পর্কটাকে আগে তৈরি করা, তাদের সুন্দর সম্পর্ক তৈরি মনটাকে করতে হবে। বোঝা, কিসে আনন্দ পাচ্ছে। আমার ছোট বোন থাকলে কি হতো, সেরকম না করলে সে কেন করবে, এবং তার উপর বাচ্চা আমি কি করে রেখে যাব। আপনি যে এই যে অনেক দিন ধরে আপার মতো আপার সংসারের দায়িত্ব পালন করছেন, তো আপনার মতো যারা আছেন, এই যে ইনি যে বললেন যে কথা শুনে না বা একটু গ্রামে গেলে আসতে চান না, আপনি এই ধরনের গৃহ পরিচারকের জন্য কি বলবেন? আপনি আমি বলবো যে এরকম আচরণ না করাই ভালো। কারণ হলো যে যাদের বাসায় আমরা কাজ করব, তাদেরকে ফাঁকি দেওয়ার তো কিছু নাই, সত্য কথাটা বলাই ভালো। আমার সত্যিকারের ছুটি লাগলে আমি বুঝাই বলবো, আর মিথ্যা অভিনয় করারও দরকার নেই, খারাপ আচরণ করারও দরকার নেই। দুইজনেরই ভালো হওয়া দরকার, কাজের মানুষের যেমন ভালো হওয়া দরকার, আর যে কাজ করাবে যে ম্যাডাম, সেও যদি ভালো হয়, কাজের মানুষও যদি ভালো হয়, তাহলে তো সমস্যা থাকে না। সমাজে বাস করতে হলে একে অপরের উপর নির্ভর করতেই হয়। শুধুমাত্র গৃহকর্মীর উপর দোষ চাপালেই হবে না, গৃহকর্ত্রীকেও হতে হবে দায়িত্ববান এবং সচেতন। আজকে যে সন্তানকে গৃহকর্মীর কাছে রেখে কর্মজীবী মা নিশ্চিন্তে চলে যাচ্ছেন, তার নিজস্ব কর্মক্ষেত্রে সন্তানের মানসিক বিকাশ যদি বাধাপ্রাপ্ত হয় অথবা ক্ষতিগ্রস্ত হয়, তখন কর্মজীবী মায়ের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে পড়ে।
আমরা কোনোভাবেই একজন কর্মজীবী মাকে কর্মে বিমুখ হবার পরামর্শ দিচ্ছি না, শুধু বলছি গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে তার সম্পর্কে খোঁজ নিন, তার সব কাগজপত্র সংগ্রহ করুন, আগে তাকে কিছুদিন নিজে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। পাশাপাশি গৃহকর্মী বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা কর্মজীবী মায়েদের সন্তানদের দায়িত্ব পাচ্ছেন। এটা অনেক বড় একটা দায়িত্ব। আপনার এই দায়িত্ব পালনে সামান্য অবহেলা বা অসচেতনতা সন্তানটির মানসিক বিকাশের পথে হুমকি হয়ে দাঁড়াতে পারে। আর তাই আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে অত্যন্ত আদরের সাথে, নিষ্ঠার সাথে। কর্মজীবী মায়ের সাথে গৃহকর্মীর সম্পর্ক যদি সুন্দর হয় তাহলে হয়তোবা বিষয়টি অনেক সহজ হয়ে যায়। কথা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে এবং নতুন কোনো অতিথিদের নিয়ে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন আর এটিএন বাংলার সাথেই থাকবেন।